হ্যালো, আপনি শুনছেন অডিও বুক বাই শাকিল। আর আজ আপনি শুনবেন সবুজ আহমেদ মুরসালিনের লেখা ডিসেম্বরের শহরে। আজ থাকছে প্রথম পর্ব। শোনার পর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, কিন্তু আমি আপনাদের সব কমেন্টই পড়ি। ঠিক আছে, তাহলে চলুন শুনে নেই ডিসেম্বরের শহরের প্রথম পর্ব। ডিসেম্বরের এক বিকেলে তারা দুজন হাত ধরে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। ব্যস্ত রাস্তায় শোঁ শোঁ শব্দ তুলে ছুটে যাচ্ছিল গাড়ি, আর জমে উঠছিল তাদের আলাপ। বিয়ের পর সংসার কেমন হবে, কোন আসবাবপত্র কোথায় রাখবে, কিভাবে দুজনে মিলে ছোট্ট একটা পৃথিবী সাজাবে, এসব নিয়েই। হঠাৎ পেছন থেকে ঝড়ের মতো একটি গাড়ি ধেয়ে এলো তাদের দিকে। মুহূর্তের মধ্যে ছেলেটি সব বুঝেই মেয়েটিকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পরের সেকেন্ডেই গাড়িটা এসে তাকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। রক্তমাখা তার দেহটা রাস্তায় লুটিয়ে পড়ে, আর গাড়িটি মিলিয়ে যায় ভিড়ের মাঝে। মেয়েটি ছুটে এসে ছেলেটিকে কোলে তুলে নিল। কাঁপা হাতে তার মুখটা ধরে ডাকতে লাগল বারবার। অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে ছেলেটি আধখোলা ঝাপসা চোখে দেখল মেয়েটি কাঁদছে। তার সে কান্না ভেজা কাজল চোখে অদ্ভুত এক মায়া, আতঙ্ক আর ভালোবাসা মিশে আছে। সে মেয়েটিকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু শব্দগুলো ঠোঁট পর্যন্ত এসেও উচ্চারিত হওয়ার আগেই তার চেতনা গাঢ় অন্ধকারে ডুবে গেল। মেয়েটির কোলে মাথা রেখে সে অচেতন হয়ে পড়ল। চারদিকে কেবল মানুষের চিৎকার আর মেয়েটির অসহায় কান্না ভেসে বেড়াতে লাগল। মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত ছেলেটি বেঁচে যায়, কিন্তু মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তার গত কয়েক বছরের স্মৃতি পুরোপুরি মুছে যায়। তবু তার ভেতরে অদ্ভুত এক শূন্যতা থেকে যায়, এক ধরনের ব্যথা যা ব্যাখ্যা করা যায় না। স্মৃতি নেই, কিন্তু অনুভূতি আছে। সে উপলব্ধি করে সে কাউকে ভুলে গেছে, এমন কাউকে যাকে তার ভুলে যাওয়া উচিত হয়নি। স্মৃতিহারা ছেলেটি নিজের ভাঙাচোরা স্মৃতি ধ্বংসস্তূপে বারবার খুঁজে ফেরে সেই মেয়েটিকে যাকে সে মনে করতে পারে না, তবুও যার উপস্থিতি গভীরভাবে অনুভব করে। তার মনে হয় তার জীবনে কেউ ছিল, খুব বিশেষ কেউ। কিন্তু কে সে? চেনা মুখ, চেনা নাম, ভালোবাসা সবই তার স্মৃতি থেকে মুছে গেছে। শুধু বুকের ভেতর থেকে গেছে এক শূন্যতা। আর ডিসেম্বরের শহরের মতো সে রয়ে গেছে আক্ষেপে ও অপেক্ষায়। আকাশ অবাক হয়ে বলল, আমি কে? তুমি কে? আমার নাম কি? নাম? আচ্ছা, একটা দুঃখের কবিতা শোনাও তো। যে পাখিটার ভাঙল ডানা, উড়ে গেল সঙ্গী সাথী, পড়ে রইল একলা পথে, সেই পাখিটাকে করলাম আপন, সঙ্গ দিলাম যাত্রা পথে। শুনলাম তার দুঃখের কথা, ভুলের কথা, ফুলের কথা। সেই পাখিটাই ছাড়ল আমায়, উড়াল দিল দূরের পথে, একলা রেখে ভুলের পথে। সেই পাখিটাই ভুলল আমায়। আকাশ কাতর স্বরে বলল, এবার বলো, আমি কে? তুমি কে? আমার নাম কি? নাম? নাম? তুমি আমাকে ভুলে গেছ? না না, আমি তোমাকে ভুলিনি, বিশ্বাস করো, আমি তোমাকে ভুলিনি। আকাশ চিৎকার করে বলতে চাইল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দই বের হল না। প্রতিটা শব্দ যেন বুকের ভেতর বারুদের মতো বিস্ফোরিত হতে লাগল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। বুকের ভেতর তীব্র যন্ত্রণা, আর শরীরটা থর থর করে কাঁপছে। মেয়েটি অভিমানী কণ্ঠে বলল, আমাকে কেন ভুলে গেলে? তুমি কি জানো না, তোমাকে ছাড়া আমি বড্ড একা, নিঃসঙ্গ? আকাশ ডুকরে কেঁদে উঠে বলল, সত্যি, আমি তোমাকে ভুলিনি, এক্ষুনি মনে পড়ে যাবে। তোমার নাম কি? নাম তোমার? মনে করতে পারছি না। আমি জানি না, কিছু মনে করতে পারছি না, কিন্তু জানি আমি তোমাকে মনে রেখেছি, আমি তোমাকে ভুলিনি। কিন্তু তবুও কেন মনে পড়ছে না? তুমি কে? আকাশ চিৎকার করছে, গোঙানির মতো শব্দ বেরোচ্ছে মুখ দিয়ে, চোখ ভিজে যাচ্ছে ক্রমশ। মেয়েটি দূর থেকে বলল, তুমি কথা দিয়েছিলে আমাকে আজীবন মনে রাখবে। আমি ভুলে গেলেও তুমি আমাকে মনে রাখবে, কিন্তু দেখো, তুমি আমাকে ভুলে গেলে। এখন আমি কি করব? কোথায় যাব? এখন আমি তোমার কেউ নই বলে আমাকে নিদারুণভাবে ভুলে গেছ।
প্রয়োজন ফুরিয়ে গেলেই মানুষ ভুলে যায়। তোমার জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে আকাশ। অন্ধকার থেকে ভেসে আসা কণ্ঠটি ক্রমশ দূরে হারিয়ে যাচ্ছে। যেতে যেতে সে কাঁদো কাঁদো কণ্ঠে এক নাগাড়ে বলে যাচ্ছে, তুমি আমাকে ভুলে গেছো আকাশ, তুমি আমাকে ভুলে গেছো। আকাশ কণ্ঠটাকে অনুসরণ করে ছুটে চলছে। চারদিক গাঢ় অন্ধকার, কোথাও কেউ নেই, কিছু নেই, শূন্য মরুভূমি। হঠাৎ কণ্ঠটা হাওয়ায় মিলিয়ে গেল। আকাশ আর কিছু শুনতে পাচ্ছে না, কোনো মানুষের অস্তিত্ব উপলব্ধি করতে পারছে না। সে থামল, স্থির হয়ে দাঁড়াল, দীর্ঘ শ্বাস নিল। যতদূর চোখ যায় শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। চারপাশে কোনো শব্দ নেই, কোনো আলো নেই, শুধু এক অচেনা শূন্যতা তাকে ঘিরে রেখেছে। সে কিছু একটা বলছে, চিৎকার করে উঠছে, কিন্তু তার কণ্ঠে কোনো শব্দ নেই। নিঃশব্দ আতঙ্কে সে বুঝতে পারে তার পায়ের নিচে বালু নরম হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই সে অনুভব করল বালুর ভেতর তার দুই পা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সে নড়ার চেষ্টা করল, কিন্তু শরীরটা যেন পাথর হয়ে যাচ্ছে। কোটি কোটি বালুকণা তাকে নিচের দিকে টেনে নিচ্ছে। বালু ধীরে ধীরে তার শরীরটাকে সম্পূর্ণ গিলে নিতে থাকল। শুধু চোখ দুটো তখনও খোলা, নিষ্প্রাণ স্থির শূন্য আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ দীর্ঘশ্বাস ছাড়ল। সে মনে মনে ভাবল, এক্ষুনি সব কিছু সমাপ্তি হবে। হ্যাঁ, এটাই সমাপ্তি। সমাপ্তি সুন্দর, সমাপ্তির চেয়ে সুন্দর আর কিছুই নেই। শুভ সকাল ঢাকা। আজ ১ ডিসেম্বর। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল ৮:০১। আমি আরজে অরিত্রী আছি আপনাদের সাথে সকাল ১০টা পর্যন্ত। আজকের সকালটায় থাকবে একগুচ্ছ মন ছুঁয়ে যাওয়া গান আর মানুষের জীবনের নানা অজানা ও না বলা গল্প। ডিসেম্বর শুধু ক্যালেন্ডারের একটি মাস নয়, এটি আমাদের অনুভূতির, ভালোবাসার, হারানোর আবার ফিরে পাওয়ার মাস। এই মাসকে ঘিরে জমে আছে আমাদের জীবনে অগণিত স্মৃতি, না বলা কথা আর গভীর আবেগ। মনের চিলেকোঠায় যেসব কথা জমে আছে, যেসব অনুভূতি সাহস করে কখনো কাউকে বলা হয়নি, সে কথাগুলো পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আমরা প্রতিনিয়ত ছুটে চলি অফিস, স্কুল, কলেজ, ভার্সিটি বা কর্মজীবনের নিরন্তর ব্যস্ততায়। এর মাঝে কোথাও যেন হারিয়ে যায় আমাদের মনের কথা। হারিয়ে যায় সেই মানুষটা যার কাছে একসময় নির্ভয় বলা যেত সব কিছু। কিন্তু আজ এই বিশেষ ডিসেম্বরের সকালে আপনি চাইলে আবারও পৌঁছে দিতে পারেন আপনার মনের কথা আপনার প্রিয় মানুষের কাছে। কে জানে, হয়তো অন্য প্রান্তে সেও এখনও আপনাকে শুনছে। 29896304 নম্বরে কল করে বা মেসেজ দিয়ে জানাতে পারেন ডিসেম্বরকে ঘিরে আপনার জীবনের সেই বিশেষ মুহূর্ত, স্মৃতি বা অনুভূতি যা কখনো কাউকে বলতে পারেননি। তাহলে আর দেরি কেন? পাঠিয়ে দিন আপনার মনের চিঠি আমাদের ঠিকানায়। এবার চলুন দিনের প্রথম গল্পে যাওয়ার আগে শুনে নিই আজকের প্রথম গান। সঙ্গেই থাকুন ডিসেম্বরের এই উষ্ণ সকালে আমার সঙ্গে। আমি আরজে অরিত্রী। হেডফোনের ভিতর থেকে ভেসে আসছে ডিসেম্বরের শহর গানটি। আকাশের হাতে রংচা। ধীরে ধীরে মগটা নিয়ে এসে ছাদে বেরিয়ে এলো সে। ছাদের চারপাশে সুন্দর করে বসার ব্যবস্থা দেখে আকাশের মনে হল বাড়িওয়ালা বেশ শৌখিন। এই শৌখিনতার প্রমাণ ছাদ জুড়ে থাকা অসংখ্য ফুলের টবে। রং বেরঙের ফুলগুলো দুলছে হালকা বাতাসে এবং তাদের ঘ্রাণ ছাদ জুড়ে তৈরি করেছে মিষ্টি ভারী এক আবেশ। আকাশ ছাদের উত্তর দিকে গিয়ে বসল। হঠাৎ একদমকা হাওয়া এসে তাকে জড়িয়ে ধরল আলতো করে। ফুলের ঘ্রাণ মিশে থাকা সেই হাওয়ায় তার মনটা কিছুটা হালকা হয়ে গেল। চায়ে ধীরে ধীরে চুমুক দিতে দিতে সে দীর্ঘশ্বাস ফেলল। তীব্র মাথা ব্যথাটা আপাতত সহনীয় মনে হচ্ছে। গান শেষ হতেই হেডফোন খুলে পাশে রেখে দিল সে। সকালে তার ঘুম ভেঙেছিল তীব্র আতঙ্কে। চোখ খোলার সঙ্গে সঙ্গেই মাথার মধ্যে যেন কেউ ড্রিল চালিয়ে দিচ্ছে। অসহনীয় ব্যথা। তার সকল চিন্তা তখন মাথার মধ্যে একের পর এক ঘুরপাক খেতে শুরু করে। এটা নতুন কিছু নয়, ইদানিং প্রায় প্রতিনিয়তই এভাবেই সকাল শুরু হয়। তারপর সারা দিন মাথা ব্যথা।
টাফনিল খেয়ে সাময়িক আরাম মিললেও সেই আরাম বেশিক্ষণ টেকে না। ডাক্তার বলেছে টেনশন কমাতে হবে, এক নাগারে কিছু ভাবা যাবে না, রাগ বা উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে। সবচেয়ে বড় কথা, বর্তমান বাস্তবতাকে মেনে নিতে হবে। কিন্তু আকাশের কেবল মনে হয় তার হাতের সময় নেই। একটা ঝড় তার দিকে ছুটে আসছে, কিন্তু কি সেই ঝড় তা তার জানা নেই। সে কেবল অপেক্ষায় আছে কখন সবকিছু লণ্ডভণ্ড হবে। চা শেষ হলেও আকাশ অনেকক্ষণ ছাদে বসে রইল। বাতাসে ভেসে আসা ফুলের ঘ্রাণ মিশ্রিত নিঃশব্দ সকালটায় সে চেষ্টা করল ডাক্তারের কথাগুলো মনে করার। ভাবনা কমাও, নিজেকে শান্ত রাখো। কিন্তু সে যতই ভাবনাগুলোকে এড়িয়ে যেতে চায়, ততই ভাবনাগুলো ফিরে আসে। একটার পর একটা চিন্তা জন্ম দেয় নতুন চিন্তার, যেন শিকড় গেড়ে বাড়তে থাকা কোনো গাছের মতো ডালপালা ছড়িয়ে তাকে গ্রাস করে ফেলে। একসময় সব এলোমেলো হয়ে যায়, মাথার ভেতর জমে থাকে সেই ভারী চেনা যন্ত্রণা। তখন অসহ্য লাগে তার। এভাবেই দিনের পর দিন একটা গুমোট জীবনে সে আবদ্ধ হয়ে আছে। তার যেন মুক্তি নেই, কোথাও এক চিমটে আলো নেই, আশা নেই। সকালে সূর্য যখন উত্তাপ ছড়াতে শুরু করল, আকাশ ছাদ থেকে রুমে এলো। আপাতত তার হাতে অনেক কাজ। গতকাল সেই বাসায় উঠেছে। ৭ তলা ভবনের ৮ম তলায় আধো আধো ছাদ, আধা আধি চিলেকোঠা। তবে চিলেকোঠা বললে ভুল হবে, এ যেন ছোট্ট একটা ফ্ল্যাট। 2টো রুম, রান্নাঘর, ওয়াশরুম সবই আছে। রুমে ঢুকে আকাশ দেখল চারিদিকে ছড়ানো জিনিসপত্র। গুছানোর মতো মন নেই তার। সারা রাত ঠিকঠাক ঘুমোতে পারেনি। সকালে একটু ঘুম এসেছিল, কিন্তু স্বপ্নের মধ্যে নিজের মৃত্যু দেখে চমকে জেগে ওঠে। ঘুম ভাঙতেই বুকের ভেতর হাঁসফাঁস লাগছিল। সারা শরীর ভিজে গিয়েছিল ঘামে। তারপর শুরু হয়েছিল সেই পরিচিত মাথা ব্যথা। অনেকটা সময় নিয়ে নিজেকে সামলে ফ্রেশ হয়ে 1 কাপ চা বানিয়ে তারপর চলে আসে ছাদে। এখন যদিও ব্যথা কিছুটা কম, তবুও শরীর ও মন দুটাই ক্লান্ত। ঘুম আসছে, কিন্তু চোখ বন্ধ করলেই অদ্ভুত এক ভয় তাকে আচ্ছন্ন করে ফেলে। মনে হয় একটা ঝড় তার দিকে ছুটে আসছে, সেই ঝড় তাকে লণ্ডভণ্ড করে দেবে। তখন তার এলোমেলো লাগে, অসহায় লাগে। তীব্র একটা যন্ত্রণা শরীর জুড়ে, তারপর মাথায় এসে জট পাকাতেই শুরু হয় মাথা ব্যথা। এসব ভাবতে ভাবতেই মাথার ভেতর আবারও ব্যথা শুরু হলো তার। সে সিদ্ধান্ত নিল ঘুমাবে, একটা দীর্ঘ ঘুম দেবে। ব্যাগ থেকে ঘুমের ওষুধ বের করল সে। প্যাকেট ছিঁড়ে একটা ট্যাবলেট তুলে নিল। পাশের টেবিলে রাখা পানির বোতল খুলে ঢকঢক করে গিলে ফেলল ওষুধটা। তারপর ধীরে ধীরে শরীরটা এলিয়ে দিল বিছানায়। আকাশ জানে, চোখ বন্ধ করলেই আবার শুরু হবে ভাবনার খেলা। কিন্তু আজ সে প্রস্তুত। ইসমাইল শিকদার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আবির বিনীত স্বরে উত্তর দিল, মুহাম্মদ আবির রহমান। বাবার নাম মুহাম্মদ করিম রহমান, মায়ের নাম রহিমা রহমান সরকার। আবিরের সামনে বসে থাকা ভদ্রলোকদের মধ্যে একজনের নাম ইসমাইল শিকদার, আকিজ গ্রুপ অফ কোম্পানিজ HR ম্যানেজার। মাঝবয়সী মানুষ, নাকের নিচে ঘন মোটা গোপ, মাথার চুল পাকা, ফর্সা নাদুস নুদুস চেহারা। ভুঁড়ির চাপ সহ্য করে শার্টের বোতামগুলো যেন প্রাণপণে টিকে আছে। দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি মনোযোগ দিয়ে আবিরের সিভিটা একবার এদিক থেকে একবার অন্য দিক থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। তারপর হঠাৎ চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে আবিরের দিকে তাকালেন। সিভিটা হাতে নিয়ে তিনি সম্মানসূচক ভঙ্গিতে ডাকলেন, মিস্টার আবির। আবির একটু সোজা হয়ে বসল। হালকা নার্ভাস থাকলেও তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আছে। যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করল সে। আবির শান্ত গলায় বলল, জি স্যার। ইসমাইল শিকদার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে BBA ও MBA শেষ করে হোটেল ইন্ডাস্ট্রি ছেড়ে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতে চাও কেন? আমাদের কাজ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা আছে? আর ধরো তুমি আমাদের কোম্পানিতে জয়েন হলে, তখন নিজেকে কিভাবে সবচেয়ে উপযোগী করে তুলবে? এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর আবিরের জানা নেই।
আগের প্রতিটা ইন্টারভিউতেই এই প্রশ্নের মুখোমুখি হয়েছে সে। তবুও থেমে না গিয়ে কিছুটা ভেবে শান্ত গলায় বলল, স্যার, নির্দিষ্ট কোনো কারণ নেই। আমি মনে করি আমি এই সেক্টরে আমার সর্বোচ্চটা দিতে পারব। ছোটবেলা থেকে ব্যবসা নিয়ে আমার ভীষণ আগ্রহ। আমি ভার্সিটির বিজনেস ক্লাবের সাবেক সভাপতি ছিলাম, যেখানে নানা প্রজেক্টের নেতৃত্ব দিয়েছি। এছাড়াও পড়াশোনার পাশাপাশি ছোটখাটো অনলাইন ব্যবসাও পরিচালনা করেছি। ফলে কাস্টমারের চাহিদা, পণ্যের বাজারজাতকরণ, বিপণন কৌশল এসব বিষয়ে আমি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। আমি বিশ্বাস করি আমার এই অভিজ্ঞতাগুলো এখানে কার্যকরীভাবে প্রয়োগ করতে পারব। একটু থেমে চোখে আত্মবিশ্বাসের ঝলিক এনে আবির আবার বলল, স্যার, প্রতিটা মানুষের নিজস্ব পছন্দ থাকে। আমার পছন্দ হলো এমন জায়গায় কাজ করা যেখানে আমার জ্ঞান, অভিজ্ঞতা ও মেধা সঠিকভাবে কাজে লাগবে। আপনি যদি আমাকে সুযোগ দেন, আমি আপনার প্রতিষ্ঠানে আমার সর্বোচ্চ শ্রম ও নিষ্ঠা দিতে প্রস্তুত। ইসমাইল শিকদার মৃদু হাসলেন। তার ঠোঁটের কোণে এক ধরনের পেশাদার সৌজন্য ঝুলে আছে। তারপর তিনি বললেন, তোমার কথা বুঝতে পারছি মিস্টার আবির, তবে একটা প্রশ্ন করি। তুমি যদি আমার জায়গায় থাকতে আর তোমার সামনে দুইজন প্রার্থী থাকত, একজন মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের আর অন্যজন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের, তাহলে তুমি কাকে নিয়োগ দিতে? আবির একটু ভেবে সহজ ও সরল ভঙ্গিতে উত্তর দিল, স্যার, আমি অবশ্যই প্রথমে কোম্পানির লাভের কথাই ভাবব। যার মাধ্যমে কোম্পানি বেশি উপকৃত হবে তাকেই নিয়োগ দেব। ইসমাইল শিকদার ভ্রু তুললেন, হালকা কৌতূহলে প্রশ্ন করলেন, তাহলে বলো, তুমি কাকে সিলেক্ট করবে? আবির বিনয়ী কণ্ঠে বলল, স্যার, আমি যাকে সিলেক্ট করব সে হবে যোগ্য ও পরিশ্রমী। যার ডেডিকেশন আছে, দায়িত্ববোধ আছে, তাকে আমি বেছে নেওয়ার চেষ্টা করব। তবে আমি আপনার জায়গায় নেই। আপনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ, অনেক বেশি বিচক্ষণ। আপনার সিদ্ধান্ত অবশ্যই কোম্পানির সর্বোত্তম স্বার্থে হবে, আমি সেটা জানি। পুরো সময়টা ইসমাইল শিকদার এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়েছিলেন। তার চোখে ভাসছিল একরকম সন্তুষ্টির ছাপ। তারপর তিনি মৃদু গলায় বললেন, মিস্টার আবির, জীবনে কখনো হতাশ হবেন না, সবসময় নিজের উপর বিশ্বাস রাখবেন। আপনাকে যদি সিলেক্ট করা হয় তাহলে কল করে জানানো হবে। আবির সামান্য হেসে মাথা নত করে বলল, ধন্যবাদ স্যার। আবির ধীরে ধীরে উঠে দাঁড়াল। স্থান ত্যাগের আগে সম্মান জানিয়ে সালাম দিল। তারপর যতটা সম্ভব দ্রুত বেরিয়ে এলো কক্ষটি ছেড়ে। দরজার বাইরে আসতেই হালকা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ল তার সারা শরীরে। ইন্টারভিউ চলাকালীন সে কিছুটা নার্ভাস ছিল, কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস হারায়নি। সে জানে একদিন না একদিন সে সফল হবেই। এখন কেবল অপেক্ষা করা ছাড়া তার আর কিচ্ছু করার নেই। সিঁড়ি বেয়ে নামতে নামতে ঘড়ির দিকে তাকাল। দুপুর 12:25। বাইরে বের হয়ে আবির কিছুক্ষণ রাস্তায় হাঁটল। হালকা বাতাসে মুখটা ঠান্ডা হয়ে আসছিল। রাস্তার পাশে এক দোকান থেকে এক কাপ চা খেল। সিগারেট ধরাতে গিয়েও শেষমেশ ধরাল না। তার মনে পড়ে গেল সে সিগারেট ছেড়ে দিয়েছে। আবিরের কোথাও যাওয়ার তাড়া নেই। মাথার মধ্যে অসংখ্য ভাবনা এসে ভর করে। সে মনে মনে খোদার কাছে প্রার্থনা করল যেন তার চাকরিটা হয়ে যায়। চাকরিটা তার ভীষণ প্রয়োজন। টিউশনি করে এতদিন কোনোভাবেই জীবনটাকে টেনে নিয়ে গেছে আবির, কিন্তু এখন আর চলছে না। 3টে টিউশনি থেকে যে টাকা পায় তার অর্ধেক নিজের খরচে, বাকি অর্ধেক গ্রামে বাবা মাকে পাঠায়। ছাত্র থাকা অবস্থায় অনেক টিউশনি করাতো, কিন্তু এখন আর মন বসে না। অনিশ্চয়তার এই জীবন তাকে ক্লান্ত করে তুলেছে। গত 3-4 মাস ধরে সে নিরন্তর চেষ্টা করছে একটা চাকরি জোগাড় করার, কিন্তু কোথাও সফল হচ্ছে না। না হওয়ার মূল কারণ তার বিষয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই বিষয়টা নিয়ে সে এখন প্রায় অনুতপ্ত। মনে মনে নিজেকেই দোষ দেয়। কেন 6টা বছর নষ্ট করলাম? কেন এমন একটা সাবজেক্টে পড়লাম যেখানে ভবিষ্যৎ এত অনিশ্চিত? ভবিষ্যৎ যে নেই তা নয়, সুযোগ আছে, কিন্তু হোটেল ইন্ডাস্ট্রিতে সফল হতে হলে সময় আর পরিশ্রম দুটোই দিতে হয় অন্য সেক্টরের চেয়ে অনেক বেশি। তার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলের পক্ষে সে দীর্ঘ পথ পাড়ি দেওয়া কঠিন। তাছাড়া সত্যি কথা বলতে হোটেল ইন্ডাস্ট্রি তার একদমই পছন্দ নয়। সে নিয়মবাঁধা জীবন পছন্দ করে না। কিন্তু জীবন সবসময় একরকম চলে না, সে জানে।
আবির জানে কেরিয়ারের শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল সিদ্ধান্ত নিলে সারা জীবন আফসোস করে যেতে হবে। এমনিতেই সে সারা জীবন নানা বিষয় নিয়ে শুধু আফসোসই করে গিয়েছে, কিন্তু এখন সে সেটা করতে চাচ্ছে না। তাই সময় লাগলেও সে তার লক্ষ্যের দিকে অটুট। কিন্তু তার হাতে সময় নেই, তাকে দ্রুত কিছু একটা করতে হবে। ফ্যামিলির পুরো দায়িত্ব তার একার কাঁধে। গত মাসে আবিরের মা রহিমা ফোন করে জানিয়েছিলেন তার বাবার শরীর আগের চেয়েও খারাপের দিকে যাচ্ছে। এখন নাকি কাশির সঙ্গে রক্ত বের হয়। কয়েক মাস ধরেই ঢাকায় এনে ভালো ডাক্তারের কাছে দেখানোর কথা বলেছেন মা, কিন্তু আবির কোনোভাবেই টাকার জোগাড় করতে পারছে না। এই একটিমাত্র অসহায় সত্য তাকে প্রতিদিন ভেতর থেকে ভেঙে দিচ্ছে। পরিবারের জন্য কিছুই করতে না পারার যন্ত্রণা মাঝে মাঝে তাকে পুড়িয়ে দেয়। একা ঘরে বসে কখনো কখনো কান্না চেপে রাখতে পারে না সে। একদিকে একটা বিবাহযোগ্য বোন ঘরে বসে আছে। সে জানে তার মায়ের শরীরটাও ভালো নেই, তবুও মায়ের কোনো অভিযোগ নেই, কোনো চাওয়া নেই। এই মানুষটা আজীবন শুধু পরিবারের কথা ভেবেই কাটিয়ে দিল। সে তার মাকে দেখে মাঝে মধ্যে অবাক হয় আর ভাবে, সব মায়েরা কি এমন হয়? রহিমা বেগম কখনোই নিজের অসুস্থতার কথা আবিরকে বলে না। আবির যতবার তার মাকে জিজ্ঞেস করে, সে বলে ভালো আছে। একদিন মিলি কাঁদো কাঁদো কণ্ঠে তার বড় ভাইকে ফোন দিয়ে জানায়, ভাইয়া, মায়ের অবস্থা বাবার চেয়েও খারাপ। কুমুরের ব্যথায় মা রাতে ঘুমাতে পারে না। আমি দেখলে সহ্য করতে পারি না। তুমি কিছু একটা করো ভাইয়া, প্লিজ। মায়ের কষ্টটা আর দেখা যায় না। আমার বুক ভেঙে কান্না আসে। সেদিন ফোনটা কেটে দেওয়ার পর আবির একা বসে অনেক কেঁদেছিল। জীবনে এর আগে এমন অসহায় বেদনা সে কখনো অনুভব করেনি। একই সাথে দুইজন অসুস্থ মানুষকে ডাক্তার দেখানোর মতো সামর্থ্য তার নেই। তবুও সে চেষ্টা করছে। সে সাহায্য চাইতে তার মামা, খালা, চাচা কাউকে বাদ রাখেনি। একটা মানুষও এগিয়ে আসেনি, হাতে কিছু টাকা গুজে দিয়ে বলেনি, মাকে ডাক্তার দেখাস। মানুষ স্বার্থপর, ভীষণ রকম স্বার্থপর। তবু যখন সে হতাশায় ডুবে যায়, তখনই তার মায়ের কথাটা মনে পড়ে। মায়ের মুখটা মনে পড়লেই যেন অন্ধকারের ভেতরে একটা আলো জ্বলে ওঠে। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সে মাকে পেয়েছে, কিন্তু আজকাল একটু একটু করে কেমন যেন অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। অবশ্য সে চায় না এত এত সমস্যার মধ্যে তার ছোটখাটো দুঃখের কথা মাকে জানিয়ে তার চিন্তা বাড়াতে। এখন তাকে সবকিছু একাই সামলাতে হবে। সে আর ছোট নেই। তবুও সে যতই বড় হোক, দুঃখের সময় তার ইচ্ছা করে মায়ের কোলে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে। মা মাথায় হাত বুলিয়ে দিবে, জ্ঞানী মানুষের মতো কথা বলবে। সেসব কথা শুনে সে হাসবে, কিন্তু ম্যাজিকের মতো তার সব হতাশা দূর হয়ে যাবে। মা প্রায়ই আবিরকে বলতেন, খোকা শোন, আমাদের জীবনে দুঃখ আর হতাশা থাকবেই, কারণ এগুলোর মাধ্যমেই মানুষ বাঁচতে শেখে। জীবন মানে শুধু সুখ নয়, কষ্টও তারই অংশ। তাই যতই কঠিন পথই সামনে আসুক না কেন, মনে রাখবি সামনে এখনও অনেক পথ বাকি। প্রতিটা সমস্যাকে যত সহজভাবে নিবি, জীবনও তত সহজ হয়ে যাবে। যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন হয়ে গেছে, তখন তাড়াহুড়ো করবি না, একটু সময় নিবি। সমস্যাটাকে সহজ করে বোঝার চেষ্টা করবি। তারপর চোখ বন্ধ করে বুক ভরে একটা শ্বাস নিবি। যতক্ষণ পারিস ততক্ষণ ধরে রাখবি। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে সব কিছু নতুন করে শুরু করবি। দেখবি মনটা হালকা লাগবে। মনে রাখবি, কোনো সমস্যা জীবনের চেয়ে বড় না। আমরা ছোট ছোট বিষয়গুলোকে বড় করে ফেলি বলেই জীবন জটিল হয়ে যায়। বুঝলি তো? কথাগুলো আবিরের মনে গেঁথে আছে গভীরভাবে। আজও যেন মায়ের সেই কণ্ঠ তার কানে ভেসে আসে। সে মনে মনে উত্তর দিল, হ্যাঁ মা, মনে আছে। তোমার প্রতিটা কথা আমার মনে আছে। তোমার কথাগুলো না থাকলে আমি হয়তো অনেক আগেই থেমে যেতাম, হেরে যেতাম, হয়তো এত দূর আসতে পারতাম না। আবির চোখ বন্ধ করল, বুক ভরে একটা শ্বাস নিল, যেমনটা মা শিখিয়েছিলেন। সেই বাতাস বুকের ভেতর আটকে রাখল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে ছেড়ে দিল। মুহূর্তেই যেন শরীরটা হালকা লাগল। মনে হলো বোঝাগুলো কিছুটা হলেও নেমে গেছে কাঁধ থেকে। সে হাতে থাকা ঘড়িটার দিকে তাকালো। দুপুর 2:05। আবির সোজা রওনা দিল মতিঝিলের দিকে।
এখন সে ফকিরাপুলে থাকে। গতকালই এখানে উঠেছে। এর আগে যাত্রাবাড়িতে থাকত। ভাড়া তুলনামূলক কম ছিল সেখানে, কিন্তু মতিঝিলে বাসা নেওয়ার কারণ তার দুটি টিউশনই মতিঝিলে। সে একটা চায়ের দোকানের সামনে বসল, এক কাপ চা দিতে বলে একটা রুটি নিল। দুপুরে কিছুই খাওয়া হয়নি। টিউশনিতে গেলে অবশ্য নাস্তা দেবে, কিন্তু সকালে না খাওয়ার কারণে তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। পেটে কিছু না পড়লে সে ঠিকমতো পড়াতেও পারবে না। চা রুটি শেষ করে সোজা চলে এলো তার ছাত্রী রিয়ার বাসায়। দরজার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুলটা ঠিক করবে, তখনই দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছে রিয়া। রিয়া মিষ্টি হেসে বলল, কেমন আছেন স্যার? আবির প্রশ্নের উত্তর না দিয়ে একটু অবাক হয়ে বলল, তুমি কি সবসময় দরজার সামনে থাকো? রিয়া হাসল। সে মুখ টিপে হেসে বলল, আমার বয়ে গেছে আপনার জন্য দরজার সামনে দাঁড়িয়ে থাকতে। আবির আর কিছু বলল না। সে জানে কথা বাড়ালে সে কথায় পেরে উঠবে না। রিয়া এখন ইন্টারমিডিয়েটে পড়ে। এসএসসি পরীক্ষার সময় থেকে আবির তাকে পড়ানো শুরু করেছিল। শুনেছিল রিয়ার হোম টিউটার নাকি বেশি দিন টেকে না, কিন্তু আবিরের ক্ষেত্রে সেটা হয়নি। রিয়াকে সে কখনো এমন মেয়ে মনে করেনি যাকে পড়ানো যায় না। হ্যাঁ, মেয়েটি একটু চঞ্চল, কখনো কখনো এমন অদ্ভুত কথা বলে যে আবির চমকে যায়, কিন্তু তার মনটা সহজ সরল। পড়াশোনায় একটু ফাঁকি দেয়, কিন্তু পড়লে আবার সে পারে। সবশেষে তার রেজাল্ট ভালো। মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে পড়ে সে। রিয়া কৌতুক ভরা গলায় বলল, স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যুদ্ধ করে এসছেন। কার সঙ্গে যুদ্ধ করলেন জানতে পারি? আবির অবাক হয়ে বলল, তোমার এমন কেন মনে হলো আমি যুদ্ধ করে এসছি? রিয়া খিলখিল করে হেসে উত্তর দিল, ধুলোয় আপনার চুল সাদা হয়ে গেছে, মনে হচ্ছে যুদ্ধের ময়দান থেকে দৌড়ে এসে আমাকে পড়াতে বসেছেন। চোখে ক্লান্তির ছাপ দেখেছেন? গত পরশুদিনের চেয়ে আজ আপনাকে 10 বছর বুড়ো লাগছে, কেমন যেন বুড়ো বুড়ো চেহারা। আবির কিছু বলল না, শুধু হেসে চুপ রইল। রিয়া একটু থেমে উচকি হেসে বলল, স্যার, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর আমরা পড়া শুরু করব। আবিরও চাচ্ছে ফ্রেশ হতে, কিন্তু পড়াতে এসে খুব জরুরি না হলে সে কখনোই ওয়াশরুম ব্যবহার করে না। কেন জানি এই বিষয়টা তাকে লজ্জায় ফেলে। রিয়া শান্ত গলায় বলল, স্যার শোনেন, এখানে লজ্জার কিছু নেই। মন মজাজ ফ্রেশ না থাকলে আপনি ঠিকভাবে আমাকে পড়াতে পারবেন না। আগে ফ্রেশ হয়ে আসেন। আর আপনাকে দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে সারা দিন কিছু খাননি। আমি আম্মুকে বলছি আপনাকে নাস্তা দিতে, আপনি খেয়ে নিন, তারপর আমরা পড়তে বসব। আবির থমকে গেল। এই মেয়েটা বলে কি? রিয়া সবসময় এমনভাবে তাকে চমকে দেয়। ওকে কিছুই বলতে হয় না, তবুও সব কিছু যেন কোনোভাবে বুঝে ফেলে। রিয়াকে তার ভীষণ রহস্যময়ী মনে হয়। মেয়েটাকে যতই বোঝার চেষ্টা করে, ততই নতুন করে কৌতূহল জাগে তার মনে। তবে সে সেই কৌতূহলকে কখনো প্রকাশ করে না। প্রকাশ না করলেও মাঝে মধ্যে সে প্রচণ্ড অবাক হয়। রিয়াকে মনে হয় রহস্যময়ী মানবী। ফ্রেশ হয়ে বের হয়ে এসে আবির অবাক হয়ে গেল। টেবিলে যেন ছোটখাটো ভোজের আয়োজন। ভাত, মাছ, মাংস, সবজি, সালাদ সবই সাজানো। পাশেই রিয়ার মা দাঁড়িয়েছিলেন। আবিরের চোখে প্রশ্ন দেখে তিনি হেসে বললেন, আজ আমাদের বাসায় কিছু মেহমান আসার কথা ছিল, কিন্তু হঠাৎ তারা আসতে পারেনি। রিয়া এসে বলল, আমার স্যার সারাদিন না খেয়ে আছে, তুমি খেয়ে নাও। আবির একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আন্টি, রিয়া বাচ্চা একটা মেয়ে, কি না কি বলে ফেলেছে, আপনিও ওর কথা শুনে। আবিরের কথা শেষ হবার আগেই ভদ্রমহিলা মৃদু হাসলেন। তিনি স্নেহমাখা গলায় বললেন, সমস্যা নেই, তুমি তো আমার ছেলেরই মতন, নাও খেয়ে নাও, কথা বাড়িও না। আর কিছু বলার সুযোগ পেল না আবির। সে চুপচাপ খেতে বসল। রিয়া পাশেই দাঁড়িয়েছিল, মুখে দুষ্টু হাসি। আবির খাবার তুলতে তুলতে ওর দিকে একবার কড়া দৃষ্টিতে তাকালো, কিন্তু রিয়া সেসব পাত্তা দিল না। সে মিষ্টি একটা হাসি দিল। রিয়া আবদার করে বলল, স্যার, আজ না পড়লে হয় না? আবির শান্ত গলায় উত্তর দিল, হয় না। রিয়া মুখটা কিছুটা ভার করে বলল, কেন হয় না স্যার? এত পড়ে কি হবে বলেন? মানুষ যত পড়বে তত বোকা হবে। আবির হাসতে থামিয়ে রাখতে পারল না। সে হাসতে হাসতে বলল, পড়াশুনো করলে মানুষ বোকা হয়? এটা তুমি কোত্থেকে জানলে? তাহলে কি আমি বোকা? রিয়া আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ, আপনি ভীষণ বোকা। আবির অবাক হয়ে জিজ্ঞেস করল, আমাকে বোকা কেন মনে হয় তোমার? রিয়া রহস্যময় হাসি দিয়ে বলল, সেটা আমি বলবো না, কিন্তু আপনি ভীষণ বোকা। আবির হেসে বলল, আচ্ছা, আমি বোকা, এবার পড়তে বসি। রিয়া জেদ ধরে বলল, আজ পড়ব না, আজ মন খারাপ। আবির কৌতূহলী হয়ে বলল, মন খারাপ?
আমি কি জানতে পারি রিয়ার আজ মন খারাপ কেন? রিয়া অভিমানী কণ্ঠে বলল, আপনি পারেন না। আমি বলতে চাই কিন্তু বলবো না। বলে ফেললেই আমার মন ভালো হয়ে যাবে, কিন্তু আমি চাই না আজ মন ভালো হোক। আবির নরম গলায় বলল, আচ্ছা, না চাইলে বলতে হবে না। রিয়া হঠাৎ কথার প্রসঙ্গ অন্যদিকে নিয়ে গেল। সে প্রশ্ন করল, স্যার, আপনার কি আজ ইন্টারভিউ ছিল? আবির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ ছিল, কিন্তু ভালো হয়নি। হয়তো এবারও চাকরিটা হবে না। রিয়া খুব আস্তে করে বলল, না হোক। কথাটা আবিরের কান পর্যন্ত পৌঁছে গেল। সেটা রিয়া বুঝতে পেরে তড়িঘড়ি করে বলল, আপনি কি রাগ করলেন? আবির ভাবলেশভাবে বলল, রাগ করিনি, কিন্তু অবাক হয়েছি। আচ্ছা, তুমি কেন চাও আমার চাকরি না হোক? রিয়া এবার সরাসরি আবিরের চোখের দিকে তাকিয়ে বলল, কেন চাইব বলেন? আপনার চাকরি হয়ে গেলে আপনি আর আমাকে পড়াতে আসবেন না। তাই আমি সবসময় দোয়া করি যাতে আপনার চাকরিটা আপাতত না হয়। আমি আপনার কাছেই পড়তে চাই, অন্য কারো কাছে নয়। শেষ কথাগুলো রিয়া মন খারাপ করে বলল, কারণ সে জানে আবিরের দ্রুতই একটা চাকরি হয়ে যাবে। তখন আবির আর তাকে পড়াতে আসবে না। সেজন্যই আজ তার মন খারাপ। রিয়া আবিরকে অন্যমনস্ক হয়ে ডাকল, স্যার। আবির চুপচাপ বসে আছে। সে কিছু একটা ভাবছে। অন্যদিকে তার খেয়াল নেই। রিয়া আরও কয়েকবার স্যার স্যার বলে ডাকলেও সে সাড়া শব্দ করল না। রিয়া নিষ্পলক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরের জন্য তার মায়া হয়। কেন হয় সে জানে না। সে তার স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছে, বিষয়টা তেমন না। কিন্তু মানুষটার মনের অনেক কিছুই সে বুঝতে পারে। সেজন্যই তার মায়া হয়। রিয়া আশ্চর্যজনকভাবে অনেক কিছু বুঝতে পারে। মানুষের মনের কথা, তাদের অজানা দুঃখ। কেউ কিছু না বললেও সে টের পায় কে কি ভাবছে, কার ভেতর কতটা কষ্ট জমা আছে। যেন তার মনের ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত অনুভবের ক্ষমতা। তার মন যেটার আশঙ্কা করে শেষমেশ সেটাই ঘটে। অনেকবার নিজেকে পরীক্ষা করে দেখেছে সে। প্রতিবারই তার অনুভব সত্যি হয়েছে। আবিরকে নিয়েও তার মনে তেমনই একটা অনুভূতি কাজ করে। তার মাঝে মধ্যে ইচ্ছে করে স্যারের দিকে তাকিয়ে কঠিন কিছু কথা বলে ফেলতে, কিন্তু তারপরেই থেমে যায়। আবিরের ওপর একটা কারণে রাগ হয়, আবার ভীষণ মায়াও হয়। রিয়া এবার অনেকটা জোরে বলল, স্যার, আপনি কি কিছু ভাবছেন? আবির তার ভাবনার জগৎ থেকে ফিরে এলো। সে খানিকটা ইতস্তত বোধ করল। তাকে কিছু একটা বলতে হবে ভেবে সে বলল, আজকে সত্যিই পড়বে না? রিয়া দৃঢ় গলায় বলল, পড়ব না। আবির শান্ত স্বরে বলল, তাহলে বরং চলেই যাই। রিয়া জেদ ধরে বলল, আপনি যেতে পারবেন না। আবিরের কথা শুনে রিয়া হাসছে, আবিরও হাসছে। আবির সচরাচর এমনভাবে কথা বলে না। পরিবেশটা খানিক শান্ত হলে রিয়া বলল, আপনি কি আমাকে কিছু বলতে চান? আবির মৃদু স্বরে বলল, তেমন কিছু না, অন্যদিন বলবো। রিয়া মুচকি হেসে বলল, আচ্ছা, আমি শোনার জন্য অপেক্ষায় রইলাম। আবির এবার বইটা টেনে নিয়ে বলল, আচ্ছা, তাহলে অল্প একটু পড়াশোনা করা যাক, কেমন? রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক। আবির মনোযোগ দিয়ে রিয়াকে পড়াতে পারল না, তবু কয়েকটা অঙ্ক দেখিয়ে দিল। ইংরেজিটা একটু পড়িয়ে আজকের মতো এখানে পড়া শেষ করল। রিয়া দরজা খুলে দিল। আবির বেরিয়ে যাবে ঠিক তখনই রিয়া স্যার বলে ডাকল। আবির যেতে গিয়ে থমকে দাঁড়াল। রিয়া ঘর থেকে দৌড়ে এলো। তার হাতে একটা ছাতা। সে আবিরকে ছাতাটা দিয়ে বলল, আজ বৃষ্টি হবে, ছাতাটা সঙ্গে রাখেন। আবির অবাক হয়ে প্রশ্ন করল, ডিসেম্বর মাসে বৃষ্টি হয়? রিয়া বিজ্ঞের মতো উত্তর দিল, বৃষ্টি হওয়ার নির্দিষ্ট দিন থাকে না, যখন তখনই হতে পারে। আপনি ছাতাটা রাখেন। বর্ষাকালে যে কয়বার বৃষ্টিতে ভিজেছেন, প্রতিবার ঠান্ডা লাগিয়ে আমাকে পড়াতে এসেছেন। আজ ভিজবেন না, আপনার ছাত্রীর অনুরোধ। আবির বাধ্য ছেলের মতো ছাতাটা নিল। সে জানে রিয়ার সাথে কথায় সে জিততে পারবে না। রিয়া আবার অনুরোধের সুরে বলল, বৃষ্টিতে ভিজবেন না কিন্তু। আবির মাথা ঘুরিয়ে তাকালো।
রিয়া আর কিছু বলল না। আবিরের চলে যাওয়া পথের দিকে সে তাকিয়ে আছে। রিয়া জানে আজ কি হবে, তবুও একবার চেষ্টা করল যাতে সেটা না হয়। দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডে তার কোনো মাথা ব্যথা নেই, তার কোনো কিছুতেই কিছু যায় আসে না। তবুও রিয়ার খুব মন খারাপ লাগছে, তার কান্না পাচ্ছে। কেন কান্না পাচ্ছে রিয়া জানে না। সে অনেক কিছু জানলেও তার নিজের ব্যাপারে সে কিছুই জানে না। সে শুধু জানে এখন তার কান্না পাচ্ছে, তার কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু সে কাঁদল না, সে কাঁদবে না। তবুও অবাধ্য এক ফোঁটা জল চোখের কোণায় জমা হয়ে গড়িয়ে পড়ল। আবির বাসা থেকে বের হতে না হতেই আকাশ কালো মেঘে ডুবে গেল। পরক্ষণেই ঝমঝমিয়ে বৃষ্টি। আবির হেঁটে যাচ্ছে, তার হাতে ছাতা, কিন্তু সেটা খুলল না। তার ভিজতে ভালো লাগছে। আর ঠিক সেই সময়ে রিয়ার কথাটা মনে পড়ল। ও বলেছিল আজ বৃষ্টি হবে। আবির কাক ভেজা অবস্থায় দরজার সামনে দাঁড়িয়ে আছে। বারবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া আসছে না। হঠাৎ তার মনে এক অজানা ভয় ঢেউয়ের মতো ভর করল। বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন বৃষ্টির শব্দ কেউ ছাপিয়ে উঠেছে। সে পকেটে হাত দিয়ে পলিথিনে মোড়ানো থাকা ফোনটি বের করল। কাঁপা হাতে সেভ করা নাম্বারটায় বারবার কল দিল, কিন্তু ওপাশে কেউ ধরল না। আবির অজানা আতঙ্কে ঘামছে। বৃষ্টির জল গড়িয়ে পড়ছে তার মুখ পেয়ে, তাই বোঝা যাচ্ছে না সে ঘামছে নাকি কাঁপছে। তবু কপালে ছোট ছোট ঘামের ফোঁটা জল করছে। আবির বুঝতে পারছে না কি করবে। মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। ভয়ে কখনো কখনো মানুষকে অচেতন করে দেয়। আবির আবার দরজায় জোরে জোরে আঘাত করল। দরজার কাঠে প্রতিধ্বনিত শব্দটা তার কানে ফেরত আসছে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর নেই। ততক্ষণে নিচের তলার কয়েকজন প্রতিবেশী সিঁড়ি বেয়ে উঠে এসেছে। একে একে সবাই দাঁড়িয়ে পড়ল। কেউ কিছু বলছে না, শুধু কৌতূহলী ও আতঙ্কিত চোখে দরজার দিকে তাকিয়ে আছে। অবশেষে বাড়িওয়ালাও এসে হাজির। ঠিক তখনই হঠাৎ দরজা খুলে গেল। আকাশ আধবোঝা চোখে বাইরে তাকিয়ে এক ঝলক এত মানুষ দেখে অবাক হয়ে গেল। আবির অস্থির হয়ে এক নাগাড়ে বলে উঠল, তোর কি হয়েছে? কতক্ষণ ধরে ডেকে যাচ্ছি, কোনো সাড়া শব্দ নেই। ঠিক আছিস তো? আবিরের পাশে দাঁড়ানো বাড়িওয়ালা লিয়াকত আলী চিন্তিত মুখে বললেন, তুমি ঠিক আছো তো বাবা? আকাশ একটু থেমে হালকা ক্লান্ত চোখে তাদের দিকে তাকালো। সে ধীর গলায় লজ্জিত হয়ে বলল, আমি দুঃখিত আঙ্কেল, আসলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। সবাইকে লজ্জিত মুখে বিদায় দিয়ে আকাশ ভেতরে ঢুকল। লিয়াকত আলী আশেপাশের ভাড়াটেদের সরে যেতে ইশারা করলেন। সবাই একে একে চলে গেল। আবির ভেজা জামা কাপড় খুলে শুকনো পোশাক পরে নিল। তারপর এসে আকাশের পাশে বসল। তার কণ্ঠ তখন অনেক নরম। আবির মৃদু স্বরে প্রশ্ন করল, ঘুমের ওষুধ কতগুলো খেয়েছিস? আকাশ কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, প্রথমে একটা খেয়েছিলাম, কিন্তু ঘুম এলো না। তারপর আরেকটা খেলাম, এরপর খেয়েছি কিনা মনে নেই। আকাশের কথা শেষ হতেই ওষুধের পাতার দিকে দুজনেরই চোখ পড়ে। আবির স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, দুটোই খেয়েছিস। আমি তো ভাবছিলাম আগের বারের মতো আবার। কথা শেষ করার আগেই আকাশ হেসে বলল, ভয় নেই, আর পাগলামি করব না, বিশ্বাস কর। আবিরের ঠোঁটে হালকা প্রশ্নভরা হাসি। আকাশও হেসে উঠল, যেন বিশ্বাসের কথা বলে সে ভুল করে ফেলেছে। আবির ফোনের দিকে তাকালো। বিকেল 4:47। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, সারাদিন কিছু খেয়েছিস? আকাশ মাথা নেড়ে বলল, মনে হয় না। আবির উৎসাহ দিয়ে বলল, যা, গোসল করে নে, বাইরে একটু ঘুরলে ভালো লাগবে। আকাশ চারপাশের অগোছালো রুমের দিকে তাকিয়ে বলল, রুমের যা অবস্থা, গোছগাছ কখন করব? আবির হেসে বলল, আরে ব্যাচলারের আবার গোছগাছ রাতে করবনি, কি বলিস? আকাশ মাথা নেড়ে সায় দিল। সে আরও যুক্ত করল, ও হ্যাঁ, তোর ভাইভা কেমন হলো? আবির উত্তর দিল, হয়েছে ভালোই, সেসব পরে বলবো। ঠিক আছে, তুই একদম ভিজে গেছিস, আগে তুই গোসল করে আয়, তারপর আমি যাব। আবির কথা শেষ করে গোসলের উদ্দেশ্যে চলে গেল। আকাশ চুপচাপ বসে আছে, মাথাটা একটু হালকা লাগছে। আবির গোসল শেষ না করা পর্যন্ত কি করবে তা ভেবে পাচ্ছে না। পাশে পড়ে থাকা একটা বই চোখে পড়ল। হাত বাড়িয়ে তুলে নিল সে।
সিদ্ধান্ত নিল আবির বেরোনো পর্যন্ত বইটার কয়েকটা পৃষ্ঠা পড়বে। বইটা তার নিজের নয়, সে সাধারণত কবিতার বই পড়ে না, বইটা আবিরের। আবির সব রকম বই পড়তে পছন্দ করে। আবিরের অদ্ভুত একটা স্বভাব আছে, নীলক্ষেত থেকে অল্প দামে পুরানো বই কেনা। এক কথায় বলতে গেলে বই কেনা আবিরের নেশা। গতকাল রাতে আকাশ একটা বই চেয়েছিল। আবির এই বইটা হাতে দিয়ে বলেছিল, এই বইটার কবিতাগুলো ভালো, পড়িস। কবিতার বই শুনে আকাশ প্রথমে বইটা নিতে চায়নি, তবু আবির জোর করাতে বইটা নিয়ে এসেছিল, কিন্তু রাতে খুলে দেখেনি। বইটার নাম অদ্ভুত। সে হাত বাড়িয়ে কাঠ গোলাপ আমার প্রেমিকা বইটা খুলল। খুলতেই দেখল কেউ সুন্দর হাতে প্রথম পাতায় লিখে রেখেছে, যে তোমারে চাইল সে তোমারে কখনো পাবে না, আর আরেকজন না চাইতে কত সহজে তোমারে পেয়ে যাবে। লাইন দুটো পড়েই থমকে গেল আকাশ। 2 লাইন মাত্র, কিন্তু তার গভীরতা অসীম। মানুষের জীবন তো এমনই, যাকে আমরা মন প্রাণ দিয়ে চাই তাকে আমরা পাই না, আর আরেকজন না চাইতেই সহজে পেয়ে যায় তাকে। সে ভাবছে। তার চিন্তাস্রোত ভেঙে দিল আবিরের ডাক। সে গোসল ছেড়ে বেরিয়েছে। আকাশ বইটা বন্ধ করতে গিয়ে আরেকবার লেখাটার দিকে তাকালো। লেখার নিচে ছোট করে লেখা, তোমার প্রেমিকা। বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা নিয়ে বইটা টেবিলে রেখে সে গোসলে চলে গেল। সময় নিয়ে গোসল শেষ করে বেরিয়ে দেখল আবির প্রস্তুত। সেও দ্রুত তৈরি হয়ে নিল। তারপর দুজনে একসাথে বেরিয়ে পড়ল। রাত আনুমানিক 10টার দিকে তারা বাসায় ফিরল। দুজনেই নিজ নিজ ঘর গোছাতে ব্যস্ত হয়ে গেল। বাইরে খেয়ে এসেছে, তাই আর খাওয়া দাওয়ার ঝামেলা নেই। তবুও ফেরার পথে আকাশ কিছু হালকা খাবার এনেছে। রাত জাগলে তার ক্ষুধে লাগে। কিছুক্ষণ পর যখন আবির আকাশের রুমে গিয়ে তাকে দেখতে পেল না, তখন সে সোজা ছাদে চলে এলো। চন্দ্রমল্লিকার গন্ধে ছাদটা ভরে আছে। হালকা বাতাসে গন্ধটা আরও ছড়িয়ে পড়ছে। আবির বুক ভরে শ্বাস নিল। উত্তর দিকের কোণে আকাশ বসে আছে। আবির ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার পাশে বসে পড়ল। চাঁদের আলোয় দুজনের মুখে নরম ছায়া পড়ে আছে। আবির কৌতূহলী হয়ে প্রশ্ন করল, এত মনোযোগ দিয়ে কি দেখছিস? আকাশ হেঁয়ালি করে ঠাট্টার সুরে বলল, ভূত দেখছি, নাকি জিনও হতে পারে, কিংবা কারো অতৃপ্ত আত্মা। একাই দেখবি? একটু আমাকেও দেখার সুযোগ করে দে। আবির উৎসাহ নিয়ে বলল, তাহলে এদিকে আয়। আকাশ আঙুল তুলে দূরে ইশারা করল। আবির দেখে চুমকে উঠল। তাদের বাসা থেকে কয়েকটা বাড়ি দূরে একটা বিলবোর্ড, তাতে লেখা জাহানারা হাসপাতাল। সেই হাসপাতালের ছাদে ধবধবে সাদা শাড়ি পরা একজন নারী হাঁটছে। বাতাসে শাড়ির আঁচল দোল খাচ্ছে। আলো ছায়ার খেলায় যেন তার চারপাশটা রহস্যময় হয়ে উঠছে। আকাশ ফিসফিসিয়ে বলল, কি মনে হয় হাসপাতালের ছাদে এ সময় সাদা শাড়ি পরে কি হাঁটতে পারে? আবির চোখ না সরিয়ে মুগ্ধ হয়ে বলল, দেখে তো মনে হচ্ছে কি স্নিগ্ধ সুন্দর। আকাশ মৃদু হেসে বলল, পরীর রূপে মানুষ নাকি মানুষের রূপে কোনো অশরীরী আত্মা? যাই হোক, প্রেম করা যায়, কি বলিস? আকাশ কথাটা বলে আবিরের দিকে তাকালো। আবির হেসে মাথা নাড়ল। সে ভয়ে ভয়ে বলল, ভাই, আমার এত সাহস নেই, তুই চাইলে করতে পারিস। একটু থেমে আবির আবার বলল, এমনিতেই এক প্রেমে ঝুলে আছি, তার মধ্যে আর একটা চাই না। ভালো কথা, মারিয়ার কি খবর? আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে বিষণ্ণ গলায় বলল, অনেক দিন কোনো যোগাযোগ নেই। শেষবার যখন কথা হয়েছিল তখন বলেছিল, আমি যদি আবার ফোন করি তাহলে আমার নাম্বার পুলিশের কাছে দেবে, বলবে আমি নাকি ওকে বিরক্ত করি। আকাশ একটু চুপ থেকে শান্ত গলায় বলল, বাদ দে, কী বা করবি? তুই নিজেও জানিস এখানে কোনো কিছু সম্ভব না। সে তোকে চায় না, তবুও কেন যে পড়ে আছিস? মুভ অন কর। আবির অসফুস্বরে প্রশ্ন করল, মানুষ মুভ অন করে কিভাবে? কতবার ভেবেছি ভুলে যাব, কিন্তু চাইলেই কি ভুলে থাকা যায়? যে মানুষটাকে আমি মাথা থেকে সরাতে পারি না, তাকে ভুলে গিয়ে কিভাবে মুভ অন করব তুই বল? আমার কি করা উচিত? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর কিছু করার দরকার নেই। যেভাবে আছিস সেভাবেই থাক। সময় নিজের থেকেই সবকিছু ঠিক করে দেবে। যা হওয়ার তা হবেই। আবির ধীরে ধীরে বলল, কিছুই হবে না, মাঝখান দিয়ে আমি শুধু শুধু কষ্ট পাবো, এইটাই। আকাশ একবার তাকালো তার দিকে, কিছু বলতে গিয়েও চুপ রইল। আবির মলিন ও ক্লান্ত গলায় বলল,
সবই বুঝিস, তবুও করার কিচ্ছু নেই। তুই পরীর সঙ্গে প্রেম চালিয়ে যা, আমি ঘুমাতে যাচ্ছি। এই বলে সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। চাঁদের আলোয় তার মুখটা ফ্যাকাশে লাগছে। বাতাসে চন্দ্রমল্লিকার গন্ধ, আর দূরে সেই সাদা শাড়িওয়ালা ছায়া যেন এখনও নড়ছে বিলবোর্ডের ওপর। আকাশ জানে আবির ঘুমের ওষুধের প্রভাবে চলে গেছে। যাওয়ার আগে আবিরের জল ছলছল চোখ আকাশের নজরে এসেছে, কিন্তু সে তাকে বাধা দিল না। আপাতত তাকে একা ছেড়ে দিল। আকাশ এখন ছাদের এক কোণে বসে আছে, দৃষ্টি স্থির দূরের বিলবোর্ডের দিকে। এখন আর সেখানে কোনো পরী নেই, কেউ নেই, কেবল শূন্যতা। আকাশ চোখ সরিয়ে তাকায় ওপরের আকাশে। অসংখ্য তারা মিটিমিটি করে জ্বলছে, চাঁদের আলো গলে গলে পড়ছে, বাতাসে ফুলের গন্ধ, শান্ত চারপাশ। এখন মধ্যরাত, তার সামনে অসংখ্য বাসায় লাইট জ্বলছে। সে ভাবল, ঢাকা শহর ঘুমায়, কিন্তু শহরের আলো ঘুমায় না। বারবার আবিরের কথাগুলো ঘুরে ফিরে আসছে তার মাথায়। তার ঠিক মনে নেই কবে থেকে তাদের বন্ধুত্ব শুরু। আবছা কিছু স্মৃতি ভেসে উঠল, যার বেশিরভাগই ঘোলাটে। অন্য সকল মানুষের মতো সেও হয়তো আবিরকে পুরোপুরি ভুলে যেত যদি আবির হাসপাতালে না আসত, তার সাথে আড্ডা না দিত, ক্যাম্পাসে কাটানো গল্পগুলো ঘণ্টার পর ঘণ্টা তার পাশে বসে না শোনাত। আবির ছিল বলেই তার শূন্য জীবনে একটু হলেও পূর্ণতা এসেছে। তার খুব খারাপ সময়ের মধ্যে আবিরই ছিল একমাত্র সঙ্গী। সেই বন্ধুত্ব সে আজীবন ধরে রাখতে চায়। 6 মাস আগে আকাশের বড় একটি দুর্ঘটনা ঘটে। শরীরের অন্য কোথাও তেমন আঘাত না লাগলেও মাথায় গুরুতর আঘাতের কারণে সে কোমায় চলে যায়। টানা 12 দিন নিস্তব্ধ কাটে তার জীবন। ডাক্তাররা প্রায় আশা ছেড়ে দিয়েছিল। ঠিক সেই সময় একদিন আকাশ ধীরে ধীরে চোখ খুলে তাকায়। কোমা থেকে ফেরার পর প্রথম দিকে কাউকে চিনতে পারছিল না সে। মুখগুলো যেন অচেনা, অপরিচিত। 3-4 দিনের মধ্যেই কিছু স্মৃতি ফিরে আসে, কিন্তু সব নয়। অনেক কিছুই রয়ে যায় অন্ধকারের গভীরে। সে হাজার চেষ্টা করেও সেগুলোকে মনে করতে পারেনি। সে এখনও মনে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার কেবল মনে হয় সে গুরুত্বপূর্ণ কাউকে ভুলে গেছে। সে ক্রমাগত নিজের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। ডাক্তার জানিয়েছে আকাশের মস্তিষ্ক থেকে নির্দিষ্ট সময়ের স্মৃতি পুরোপুরি মুছে গেছে, তবে পুরোপুরি নয়। যে কোনো মুহূর্তে সেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরে আসার সম্ভাবনা রয়ে গেছে। এরপর আরও প্রায় 1 মাস হাসপাতালে কাটাতে হয় তাকে। সেই সময় প্রায় প্রতিদিন বিকেলে আবির এসে দেখা করত, বসে গল্প করত, পুরনো দিনের কথা বলতো, হাসানোর চেষ্টা করত। প্রথম দিকে আকাশ মানিয়ে নিতে পারছিল না। নিজের ভেতর যেন একটা অদ্ভুত শূন্যতা অনুভব করত। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবিরের সান্নিধ্যে ধীরে ধীরে খুলে যেতে থাকে তার মন। কয়েকদিনের ব্যবধানে আবিরের সাথে আবারও ভালো বন্ধুত্ব হয়ে যায় তার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরে যাওয়ার পর সেখানে নানা কারণে সে আর থাকতে চায়নি। তারপর একদিন আবির দেখা করতে এলে সে আবিরকে অনুরোধ করল। আকাশ নিচু স্বরে বলল, আমি কি কয়েক মাস তোর সঙ্গে থাকতে পারি? আবির তখন যাত্রাবাড়ির এক মেসে থাকে। আগে পিছে না ভেবে আবিরের মেসে উঠে গেল আকাশ। আবিরও বাধা দিল না। আবির বুঝেছিল আকাশ বাসায় থাকতে চাইছে না, কিন্তু আকাশের কাছে সে কখনো বাসায় না থাকার কারণ জানতে চায়নি। আকাশও অবশ্য বলতে চায়নি, তবে আকাশ মেসে মানিয়ে নিতে পারল না। মাসের অর্ধেক দিন না যেতেই আকাশ একদিন বলল, চল দুজনে মিলে একটা বাসা নিই। আবির অবাক হয়ে বলল, ভাড়া নিয়ে তো চিন্তা করতে হবে না, আমি দিব। আকাশ মাথা নেড়ে বলল, তুই একা ভাড়া দিবি মানে? আরে আমি সেভাবে বলিনি। আবির আশ্বস্ত হয়ে বলল, আচ্ছা তাহলে ঠিক আছে। তারা যাত্রাবাড়িতে আরেকটা বাসা ঠিক করল। বাসা ফাঁকা ছিল বিধায় মাসের মাঝেই তারা উঠে গেল। কিন্তু সেখানেও নানা ঝামেলা। তাদের নিয়ে বাড়িওয়ালার নানান সমস্যা, নানা অভিযোগ। এই শহরে ভালো ব্যাচেলার বাসা পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মতোই কঠিন। একদিন আকাশ বাড়িওয়ালার সাথে রাগারাগি করে বাসা ছেড়ে দেয়। তারা অনেক চেষ্টা করেও কোথাও উপযুক্ত বাসা খুঁজে পাচ্ছিল না। প্রতিটি জায়গায় একটাই উত্তর, ব্যাচেলারদের বাসা ভাড়া দেই না। হতাশ হয়ে একসময় তারা প্রায় হালই ছেড়ে দিয়েছিল। ঠিক সেই সময় একদিন আকাশের মায়ের ফোন আসে। আলাপের মাঝে আকাশ বলে ফেলে, আমরা এখনো বাসা পাইনি, একটু ঝামেলায় আছি মা। ওপাশ থেকে মা শান্ত স্বরে বলেছিলেন, চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। আকাশ এখন যে জায়গায় আছে সেটি আসলে তার দুঃসম্পর্কের এক আত্মীয়ের বাসা। বাসাটা তার মাই ম্যানেজ করে দিয়েছেন।
এমন সুন্দর একটি বাসা, তাও আবার এত অল্প ভাড়ায়, আজকাল পাওয়া সত্যিই কঠিন। তাছাড়া তারা আবার ব্যাচেলার। আবির রুমে এসেছে প্রায় ঘণ্টাখানেক আগে। ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু পারল না। সে জানে ঘুমানোর চেষ্টা করাটা বোকামি। তবুও সে ঘুমাতে চেয়েছিল, যেন পুরনো স্মৃতিগুলো ফিরে না আসে, যেন মারিয়াকে মনে না পড়ে। সে মারিয়াকে মনে করতে চায় না, কিন্তু মনে না করেও থাকতে পারে না। কি এক অদ্ভুত জীবন! মারিয়ার কথা মনে পড়লেই আবিরের চোখ ভিজে ওঠে। আবির কাঁদছে। তার কান্নার সাক্ষী কেউ নেই। এই কান্নার নাম কি? মায়া নাকি ভালোবাসা? মায়া আর ভালোবাসা কি এক? আবির জানে না। সে শুধু জানে একটা মানুষের জন্য তার ভীষণ মায়া হয়। সে সেই মানুষটাকে অসম্ভব রকম ভালোবাসে, কিন্তু সে তাকে ভালোবাসে না। আজ রবিবার। গতকাল বিকেলে বৃষ্টি হওয়াতে আজ সকালের বাতাসে মৃদুর শীতের ছোঁয়া। শহরের গায়ে কুয়াশার চাদর পড়েছে। অন্য বছরের তুলনায় এবার শীত কম হলেও আজ সকালের আবহাওয়া যেন আলাদা। নরম, ধীর, কিছুটা বিষণ্ণ আর কিছুটা রহস্যময়। ঢাকা শহর এখনও নিস্তরঙ্গ। মহল্লার মসজিদ থেকে ভেসে আসা আজানের সুরে জাহানারার ঘুম ভাঙে। বিছানায় শুয়ে কিছুক্ষণ চুপ করে শুনল আজানের সুরের ওঠানামা। তারপর ধীরে ধীরে উঠে বসল। অজু সেরে নামাজ আদায় করে সে দীর্ঘ সময় মুনাজাতে তার 2 মেয়ের জন্য দোয়া করে। চারদিকের নিস্তব্ধতার মধ্যে শুধু তার কণ্ঠের ধ্বনি। মায়ের অন্তরের গভীর প্রার্থনা আর চোখের অশ্রু বুঝিয়ে দেয় তার সমস্ত চাওয়া তার 2 মেয়ের জন্যই। চোখের কোণে জমে থাকা জল সে হাতের আঙুলে মুছে নিল। আজ বিশেষ দিন। আজ সে মন খারাপ করবে না বলে মনে মনে প্রতিজ্ঞা করে। আজকের দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে সে। আজ তার বড় মেয়ে নীলার জন্মদিন। জাহানারা মুনাজাত শেষ করে নীলার ঘরে চলে যায়। ঘরটা কেমন ফাঁকা। নীলা ছাড়া সবকিছুই আছে, কিন্তু তবুও জাহানারার মনে হচ্ছে পুরো ঘরটা ফাঁকা, কেমন শূন্য চারপাশ। জাহানারার চোখ চলে যায় দেয়ালে টাঙানো পুরনো ফটো ফ্রেমটার দিকে। নীলার ছোটবেলার একটা ছবি সেখানে রাখা। মাথায় সামান্য চুল, চোখে বিস্ময়, মুখে একটা কৌতূহল ভরা হাসি। এই ছবি দেখলেই আজও তার মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন প্রথমবার নিজের কোলে তুলে নিয়েছিল নীলাকে। নীলা যখন পৃথিবীতে আসে তখন সে ছিল একটুখানি, হাতের তালুতে রাখা যায় এমন ছোট্ট প্রাণ। সদ্য জন্মানো একটা শিশু। সেই দিনই জাহানারা এক অদ্ভুত উপলব্ধিতে কেঁপে উঠেছিল। সে আবিষ্কার করেছিল এইটুকু একটা মানুষ, অথচ কি আশ্চর্য মিল তার নিজের সঙ্গে। চোখের পাতার ভাঁজ, নাকের ছাদ, ঠোঁটের টান, যেন আয়নায় নিজের ছোট্ট প্রতিচ্ছবি দেখছে। তার ছোট মেয়ে নিহা দেখতে অনেকটা তার বাবার মতো হলেও নীলা ছিল হুবহু তার মায়ের মতো। তার ছোটবেলার ছবি আর নীলার ছবি দেখলে কেউ আলাদা করতে পারবে না যে এরা আলাদা মানুষ। জাহানারার চোখ আবারও ভিজে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আজ সে মন খারাপ করবে না, সে কাঁদবে না। সকালের আলো ধীরে ধীরে ঘরের কোণে ছড়িয়ে পড়েছে। জানালার ফাঁক গলে আসা নরম রোদ ঘুম ভাঙিয়ে দিচ্ছে ঘরের প্রতিটি কোণে। নীলার ঘরের জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যায় পাশের ছাদে কাক আর কবুতরের ভিড়। দূরে কোথাও অটোরিকশার ভেপু শব্দ ভেসে আসছে। বাইরে এখন ঢাকা শহরের ব্যস্ততা বাড়ছে। নীলার ঘর থেকে বেরিয়ে জাহানারা রান্নাঘরের দিকে রওনা হলেন। যত সময় যাচ্ছে জাহানারার ব্যস্ততা ক্রমশ বাড়ছে। তাকে একা হাতে পুরো পরিবার সামলাতে হয়। হাসান আহমেদকে বেরোতে হবে বলে সে কয়েকবার তাকে তাড়া দিয়েছে। অন্যদিকে নিহাকে একবার ডেকে এলেও সে ঘুমিয়ে আছে, অথচ গতকালই মাকে সকাল সকাল ডেকে দেওয়ার জন্য কয়েকবার বলেছিল সে। জাহানারা নিহার রুমে এসে আবারও ডেকে গেলেন, তবুও নিহার ঘুম ভাঙল না। জাহানারা হাল ছেড়ে দিয়ে সোজা চলে এলেন রান্নাঘরে। চুলায় চা বসাতে বসাতে শুনতে পেলেন হাসান আহমেদ বলছেন, জাহানারা, আমার রেডি হওয়া দরকার, দেরি হয়ে যাচ্ছে। জাহানারা কণ্ঠ ছেড়ে বললেন, তোমার চাটা বসিয়ে এক্ষুনি আসছি। পাশের ঘর থেকে হাসানের গলায় আবারও ভেসে এলো, এই জাহানারা, আমার শার্টটা আয়রন করেছ? জাহানারা চা বানানো শেষ না করেই হাতে থাকা চামচটা চুলার পাশে রেখে ছুটে গেলেন ঘরে। তিনি অবাক হয়ে বললেন, কাল রাতে আয়রন করে শার্টটা তো তোমার খাটের ওপর রেখেছি। হাসান তখনও বিছানার এক পাশে বসে মোবাইল দেখতে দেখতে বললেন, তুমি জানো না আজকে মিটিং আছে, সাদা শার্টটা লাগবে, তুমি তো নীলটা রেখেছ। জাহানারা একটু বিরক্ত হলেও কিচ্ছু বললেন না।
রান্না ফেলে আবার ইস্ত্রি বের করে শার্টটা আয়রন করতে লাগলেন। আয়রন শেষ হলে শার্ট দিয়ে তিনি আবার ছুটলেন রান্নাঘরে। দুধটা ফুটে গেলে পায়েস বসাবেন। ঠিক এমন সময় নিহার ঘর থেকে আবার একটা ডাক পড়ল। মা, তুমি আমাকে ডাকোনি কেন? গতকাল কতবার বলেছি আজ সকালে ভার্সিটিতে যেতে হবে। জাহানারা রান্নাঘর থেকেই বিরক্তি নিয়ে বললেন, তোকে একটু আগেও ডেকে এসেছি, ওঠার কোনো ইচ্ছে নেই দেখে চলে এসেছি। নিহা ঘুম ঘুম চোখে রান্নাঘরে চলে এলো। ফ্যাকাশে মুখে সে অনুযোগের সুরে বলল, মা, আজ আপুর জন্মদিন না? জাহানারা মৃদু স্বরে বললেন, তোর মনে আছে? নিহা বিষণ্ণ গলায় বলল, মনে থাকবে না কেন? এই দিনটার কথা কি ভুলতে পারি আমি? আপু আজ আমাদের সাথে থাকলে কত মজা হতো। কিন্তু নিহাকে কথা শেষ করতে দিলেন না জাহানারা। তিনি বললেন, কাজ শেষ করে নীলার জন্য কেক নিয়ে সোজা চলে আসিস। আমি এদিকটা গুছিয়ে নীলার কাছে চলে যাব। আচ্ছা মা, এবার যা, তোর বাবাকে নাস্তা আর চা দিয়ে আয়। মানুষটা আমায় তাড়া দিয়ে পাগল করে ফেলল। নিহা বাবাকে খাবার দিয়ে সোজা চলে এলো তার রুমে। তার সময় নেই, তাকেও বেরোতে হবে। জাহানারার পায়েস রান্না করা শেষ, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। তিনি পায়েসে বেশি চিনি দিয়ে ফেলেছেন। নীলা চিনি কম খেতে পছন্দ করে। তিনি বিরক্ত হলেন, কিন্তু প্রকাশ করলেন না। তার বিরক্তি প্রকাশ করা অর্থহীন। এখন তিনি কি করবেন ভাবতে ভাবতে রুম থেকে হাসান আহমেদের কণ্ঠ ভেসে এলো, জাহানারা, আমার ঘড়িটা কোথায় রেখেছ? একটা জিনিসও পাই না ঠিক জায়গায়। জাহানারা ঘরে এসে ড্রেসিং টেবিলের পাশে থাকা ঘড়িটা হাতে নিয়ে এগিয়ে দিয়ে বললেন, এই নাও, কাল রাতে তুমি ঘড়িটা এখানে রেখেছিলে, সকাল হতেই ভুলে গেলে। জাহানারার ভার মুখটা হাসানের চোখে পড়ল। সে তখন তার কাছাকাছি এসে নরম গলায় বলল, তোমাকে ছাড়া যে কি হতো আমার। জাহানারা একটু হেসে বলল, হয়েছে, আর ঢং করতে হবে না। জাহানারার কথা উপেক্ষা করে হাসান তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। নিস্তব্ধতায় কেটে গেল কিছুটা সময়। হাসান জিজ্ঞেস করল, তুমি কখন বের হবে? জাহানারা শান্ত গলায় বলল, হাতের কাজগুলো শেষ করেই বের হব। হাসান আশ্বস্ত করে বলল, গাড়ি পাঠিয়ে দেব আমি। জাহানারা মাথা নেড়ে বলল, না, আমি একটা রিকশা নিয়ে চলে যাব। হাসান যাওয়ার আগে মনে করিয়ে দিল, আচ্ছা, পৌঁছে আমাকে মেসেজ দিয়ে জানিও, কল দিও না, মিটিংয়ে থাকতে পারি। জাহানারা সায় দিয়ে বলল, আচ্ছা, তাই করব। হাসান বেরিয়ে গেলে জাহানারা তার ছোট মেয়ে নিহার জন্য খাবার রেডি করতে লাগল। তখনই নিহা তৈরি হয়ে এসে বলল, মা, আমি বেরোলাম। জাহানারা তাড়া দিয়ে বলল, খেয়ে যা। নিহা ঘড়ি দেখে বলল, সময় নেই, আমি বাইরে খেয়ে নেব। জাহানারা তবুও খাবার প্লেট নিয়ে নিহার কাছে ছুটে এলো। জোর করে নিজ হাতে সামান্য খাইয়ে দিল মেয়েকে। সে ব্যাকুল হয়ে বলল, সাবধানে চলাফেরা করিস। নিহা হেসে বলল, আচ্ছা মা, এত চিন্তা করতে হবে না, আমি সাবধানেই থাকব। চিন্তা করে করে নিজের শরীরটা কি করেছ দেখেছ? এখন একটু নিজের যত্ন নাও, তোমার মেয়ে আর ছোট নেই। জাহানারার মুখে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। নিহা জানে এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর দুঃখবোধ। সে তার মাকে বলল, এবার সত্যিই দেরি হয়ে যাবে, আমি বেরোলাম, তুমি সাবধানে যেও। নিহাও বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দের সঙ্গে সঙ্গে জাহানারার মনে হল বাসাটা হঠাৎ করে শূন্য আর নিস্তব্ধ হয়ে গেছে। একটু আগের বিরক্তিটা উবে গেল। এখন তার মন কেমন করছে, ভীষণ একা লাগছে। মানুষ আসলে একাকিত্বের মধ্যেই টের পায় আপনজনদের গুরুত্ব। তাই হয়তো মানুষ একা বাঁচতে পারে না। অন্তত কথা বলার জন্য একজন মানুষ তো দরকারই, ভীষণ দরকার। নীলার পছন্দের খাবারগুলো রান্না শেষ করে জাহানারা সেগুলো টিফিন বক্সে সুন্দরভাবে গুছিয়ে নিল। তারপর ব্যাগটা হাতে নিয়ে সেও বেরিয়ে পড়ল। বাসার নিচে নেমেই রিকশা পেয়ে গেল সে। রিকশায় বসে সে নীলার কথা ভাবছে। নীলার কথা ভাবতে গেলেই তার মন খারাপ হয়ে যায়। বুকে জেকে বসে এক অসহ্য যন্ত্রণা। রিকশা যখন ধীরে ধীরে তার গন্তব্যের পথে এগিয়ে চলেছে, তখন সে পেছনে ফেলে আসা সেই সকালের ব্যস্ততার কথা ভাবছে। জাহানারার মনে হতে লাগল, ভালোবাসা মানে কখনো কখনো কেবল রান্নাঘরে সময় কাটানো একটা সকাল।
নিশ্ছিদ্র নীরবতার মধ্যেও একটা অজানা অস্থিরতা যেন ঘরটাকে ঘিরে রেখেছে। জানালার পর্দা নড়ছে হালকা বাতাসে, কিন্তু সেই নড়াচড়াতেও যেন একটা আতঙ্ক লুকিয়ে আছে। ঘরের এক কোণে বিছানায় শুয়ে আছে নীলা, চোখ দুটি বিস্ফোরিত, বুক ওঠানামা করছে অস্বাভাবিকভাবে। তার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এবার বুঝি সে আর নিঃশ্বাস নিতে পারবে না। সকালে ঘুম থেকে উঠেই নীলা বুঝতে পেরেছিল শরীরে কিছু একটা ঠিক নেই। বুকের ভেতর চাপা এক ব্যথা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল সারা শরীরে। চারপাশটা যেন ঘোলাটে হয়ে আসছিল তার। প্রথমে সে ভেবেছিল রাতে না ঘুমানোর কারণে তার এমন লাগছে, কিন্তু মিনিট 5 মধ্যে সে অনুভব করল তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। আতঙ্কিত কণ্ঠে কোনো ক্রমে সে নার্সকে ডাকল। নার্স এসে তড়িঘড়ি করে নীলার ব্লাড প্রেশার, পালস আর অক্সিজেন লেভেল মাপল। সব দেখে একটু থেমে বলল, এটা প্যানিক অ্যাট্যাক, মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকে এমনটা হয়, ভয় পাওয়ার কিছু নেই। আমি ইঞ্জেকশন দিচ্ছি, একটু পরেই আপনি স্বাভাবিক হয়ে যাবেন। ইঞ্জেকশন দেওয়ার পর কিছুটা সময় পেরোতে নীলার নিঃশ্বাস স্বাভাবিক হতে শুরু করল। নার্স নরম কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কি স্যারকে কল করব? নীলা ক্ষীণ স্বরে বলল, না, বাবাকে কল করার দরকার নেই। নার্স আবার জিজ্ঞেস করল, তাহলে ম্যামকে অন্তত জানাই? নীলা মাথা নাড়ল। সে শান্ত গলায় বলল, মাকেও না, মা আজ আসবে, এলে আমি নিজেই বলবো। আপনি বরং একটু কষ্ট করে আমার জন্য 1 কাপ চা এনে দিতে পারবেন? সে অনুরোধের সুরে বলল। নার্স মৃদু হেসে বলল, খাবার না খেয়ে চা খাওয়া ঠিক হবে না, আপনার শরীর এখন দুর্বল, এতে মাথা ঘুরে যেতে পারে। আমি এক কাজ করি, একটু শুকনো বিস্কুট এনে দিচ্ছি, তারপর চা দেব। নীলা নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানাল। চোখে তার ক্লান্তির ছাপ স্পষ্ট। একটু আগের ঘটনার কথা মনে পড়তেই সে কেঁপে উঠল। সে ভাবল, তার হাতে কি সত্যি আর সময় নেই? নার্স বেরিয়ে যেতে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। বাইরে করিডরে নার্সদের নরম পদচ্ছনি, দূরের কোনো রোগীর কাশির শব্দ আর অক্সিজেন মেশিনের হালকা বিপ শব্দ ভেসে আসছে। কিন্তু ঘরের ভেতরটা যেন একান্তই নীলার নিজের জগৎ, একা, স্তব্ধ, অথচ গভীরভাবে জীবন্ত। সে চোখ বন্ধ করে বিছানায় হেলান দিল। বুকের ভেতর ধুকপুকানি অনেকটা থেমে এসেছে, শরীর ধীরে ধীরে হালকা লাগছে। মন তার মায়ের কথা ভাবে। মানুষটা এখন নিশ্চয়ই ব্যস্ত সময় কাটাচ্ছেন। সকাল হলেই একা হাতে পুরো পরিবারটা সামলে নেন তিনি। নীলা মাঝে মধ্যে ভাবে, মা কিভাবে পারেন এত কিছু একা করতে? সে হলে কি পারত? ঠিক তখনই তার মনে হয়, তার ভাগ্যে কি মা হবার সৌভাগ্য আছে? সে কি এতটা সময় পাবে? নীলার মন খারাপ হয়ে যায়। তার জীবনটা কেন এমন হলো? তার ভাগ্যে কেন এমনটা লেখা হলো? চোখের কোণে পানি জমতে না জমতে নার্স ফিরে আসে। ট্রেতে ধোঁয়া ওঠা চা আর কয়েকটা শুকনো বিস্কুট নিয়ে সে স্নেহভরে বলল, এই নিন, আর কিছু লাগলে বলবেন, আমি কাছেই আছি। নীলা চায়ের কাপ হাতে নেয়। বাইরে তখন রোদ জানালায় ঝিকমিক করছে। হাসপাতালের ঘর, সাদা বিছানা, মনিটরে আলোর ঝিলিক, সবকিছুর মাঝেও একটু শান্তি নেমে আসে। হয়তো সাময়িক, হয়তো কোনো নতুন ঝড়ের আগের নিঃশব্দ বিরতি। তবু এই ক্ষণিক শান্তিটুকু এখন নীলার কাছে অমূল্য। নীলার কেবিনটা হাসপাতালের অন্য কেবিনগুলোর মতো নয়, একেবারে বাসার মতো সাজানো। ঘরের এক কোণে ছোট্ট একটা বুকশেলফে সাজানো বইয়ের সারি। নীলা বই পড়তে ভালোবাসে। এখন তার বেশিরভাগ সময় কাটে বইয়ের সঙ্গেই। রুমের ছোট বারান্দায় টব ভর্তি ফুলের গাছ। উত্তরে হাওয়া বয়ে এলে সেই ফুলের ঘ্রাণে পুরো ঘরটা ভরে যায়। জানালায় ঝুলছে কমলা রঙের পর্দা। সকালের নরম রোদ পর্দা ভেদ করে এসে ছুঁয়ে যায় নীলার শরীরকে। আজ তার ভালো লাগছে। একটু আগের অস্থিরতা নেই, মৃত্যু ভয় নেই। মৃত্যুর চিন্তা নীলাকে দুঃখিত করে না, কিন্তু এই পৃথিবী ছেড়ে যাওয়ার কথা ভাবলেই তার বুকটা ভার হয়ে আসে।
সে না থাকলেও সব রয়ে যাবে। প্রতিদিন সকাল হবে, ফুলেরা সুবাস ছড়াবে, সন্ধ্যায় পাখি নীড়ে ফিরে আসবে, জ্যোৎস্না আলো ছড়াবে, মানুষ একে অন্যকে ভালোবাসবে। কিন্তু সে আর কাউকে ভালোবাসতে পারবে না, সে আর কারও ভালোবাসা পাবে না। এসব ভাবতে ভাবতে দুটো লাইন মনে পড়ে গেল নীলার। পৃথিবীর সব কিছু পেয়ে গেলেও তোমাকে আর পাওয়া হবে না। এসব ভেবে নীলার ভীষণ মন খারাপ হয়। তবে এসবের চেয়েও একটা গভীর কারণ আছে যার জন্য তার মন ভীষণ ভারী হয়, কিন্তু সে সেটা ভাবতে চায় না। যা সম্ভব নয়, যা হবার নয়, তা ভেবে দুঃখ পাওয়াটা বোকামি। বাস্তবতাকে মেনে নিয়েছে সে, তবু মাঝে মধ্যে মাথার ভেতর অসম্ভব রকম যন্ত্রণা শুরু হয়। তখন সে ভাবে, এসবের শেষ কবে? আস্তে আস্তে বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে বসল নীলা। বারান্দায় বসার সুন্দর ব্যবস্থা আছে। সে বসে বসে ভাবে যে সে সুখী। জীবনে দুঃখ থাকবেই, তবে সকল দুঃখের মধ্যেই আনন্দ আছে। দুঃখ আছে বলেই আমরা সুখী হলে বুঝতে পারি যে আমরা সুখী। নীলা যতই নিজেকে বোঝায় সে ভালো আছে, ততই যেন তার অবস্থা খারাপ হয়। তবুও সে ভেঙে পড়তে চায় না। সময়গুলো নিজের মতো করে কাটাতে চায়। দুনিয়াতে কেউ কাউকে সুখী করে না। সুখী হতে হলে দুঃখগুলোকে ভালো করে চিনতে হয়। যে দুঃখ আমাদের দুঃখী করে, সেগুলোকে সহজভাবে মেনে নিতে পারলেই জীবন সুন্দর ও সুখী। সে যে হাসপাতালে আছে সেটি তার বাবার হাসপাতাল। নামটা রাখা হয়েছে তার মা জাহানারার নামে। নীলার এই আরামদায়ক কেবিন, প্রয়োজনীয় সব ব্যবস্থা, সবই মায়ের ইচ্ছায়। তার দেখাশোনার জন্য সারাক্ষণ কেউ না কেউ পাশে থাকে। সে কেবল বেডের পাশে বেল চাপলেই কেউ এসে হাজির হয়। কখনো কখনো নীলার মনে হয় সে যেন কোনো 5 স্টার হোটেলে আছে। পার্থক্য শুধু একটা ঘ্রাণে। হাসপাতালে অদ্ভুত একটা ঘ্রাণ আছে। প্রথমে তার অস্বাভাবিক লাগলেও এখনই অদ্ভুত ঘ্রাণ আর খারাপ লাগে না। শুধু তখনই খারাপ লাগে যখন কারো কান্নার শব্দ ভেসে আসে দূর থেকে। সে বুঝতে পারে আরও একটি প্রাণের সমাপ্তি হয়েছে। মানুষের জীবন অদ্ভুত, কোনো নিশ্চয়তা নেই। হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারী সবাই নীলাকে চেনে। সে খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারে, সবাইকে আপন করে নিতে জানে। এমনও হয়েছে কোনো রোগীর ছাড়া পাওয়ার পরেও আবার এসেছে শুধু তার সঙ্গে দেখা করতে। এসব মুহূর্ত নীলার মন ভালো করে দেয়। মনে হয় জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই। তবুও সব কিছুর মাঝেও এক কোণে তার মন খারাপ থেকে যায়। সে যার অপেক্ষা করে সে আসে না। সে কি আসবে নীলা জানে না, তবুও সে অপেক্ষা করে। আজকাল তার অপেক্ষা করতেও ভালো লাগে। মানুষের জীবনে বড় একটা সময় কেটে যায় অপেক্ষায়। কারো কারো অপেক্ষা শেষ হয় মৃত্যু দিয়ে, তবুও মানুষ আশায় বাঁচে। যদি সেই আশাটাও কোনো একদিন শেষ হয়ে যায়, তবে বাঁচার ইচ্ছেটাই মরে যায়। নীলা বিশ্বাস করে সে এমন কোনো একদিন মারা যাবে যেদিন তার কোনো আশা থাকবে না। যেদিন তার সকল অপেক্ষার সমাপ্তি হবে, সেদিনই তার জীবনের সমাপ্তি হবে। চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশনস বইটি পড়ছে নীলা। পিপ নামের এক ছেলের গল্প, তার বেড়ে ওঠার গল্প। তার জীবনের আশাগুলো একের পর এক ব্যর্থ হওয়ার পরেও সে কিভাবে জীবনের সাথে লড়ে, বইটিতে তার সেই গল্পটাই দেখানো হয়েছে। পিপ তার পুরনো প্রেমিকাকে খুঁজে ফেরে। হয়তো পাবে, হয়তো আর কখনো পাবে না। ঠিক এমন জায়গায় এসে নীলাকে থামতে হলো। দরজা খুলে ভেতরে ঢুকল জাহান্নারা। মেয়েকে বই বন্ধ করতে দেখে তিনি মৃদু হাসলেন। জাহান্নারা চেয়ার টেনে নীলার পাশে বসে মমতা ভরা কণ্ঠে জানতে চাইলেন, কেমন আছিস? শরীর এখন ভালো? নীলা শান্ত গলায় উত্তর দিল, সকালের দিকে একটু খারাপ লাগছিল, কিন্তু এখন ভালো আছি। তুমি কেমন আছো? জাহান্নারা মৃদু হেসে বললেন, আমি ভালো আছি। জাহান্নারার চোখে গভীর মমতা, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। নীলার অশোক তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে, কিন্তু মেয়ের সামনে তিনি দুর্বলতা প্রকাশ করতে চান না। তবু যতই তিনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করেন না কেন, কোনো এক মুহূর্তে তার চোখের কোণে জল চলে আসে। জাহান্নারা মৃদু স্বরে অনুযোগ করে বললেন, তুই আবার এমন বই পড়ছিস? সবসময় দুঃখের গল্প পড়িস কেন? জীবনে এত কষ্টের মধ্যেও বই পড়ে আরও দুঃখ বাড়ানোর দরকার আছে? নীলা আলতো হেসে বলল,
এই কষ্টগুলোর মধ্যেও এক ধরনের ভালো লাগে মা। যেমন পিপ বারবার ভেঙে পড়েও উঠে দাঁড়ায়, আমার ভেতরেও যেন সেরকম একটা শক্তি জেগে ওঠে। আমি যেন সাহস পাই ভেঙে না পড়ার। সেই কারণেই এমন গল্প পড়ি। তাছাড়া গল্পটার শেষ এখনও জানি না। পিপ কি শেষ পর্যন্ত তার ভালোবাসাকে খুঁজে পাবে নাকি কখনোই পাবে না? এই অনিশ্চয়তাটা বইয়ের পাতায় পড়তে ভালো লাগে। জানো মা, মানুষের জীবন অদ্ভুত। আমরা যা চাই তা পাই না, আর যা চাই না তাই কেন হয় মা? নীলার মুখে এক বিষণ্ণ হাসি। নীলার হাসির মধ্যেও দুঃখ টের পান জাহানারা। তিনি উদ্বেগের সাথে জিজ্ঞেস করলেন, সকালে কি হয়েছিল? নীলা শান্ত গলায় উত্তর দিল, তেমন কিছু না মা, একটু অস্থির লাগছিল। নার্স এসে দেখে বলেছে আমি একদম ঠিক আছি। নীলা সবটা বলল না। সেই মানুষটাকে চিন্তায় ফেলতে চায় না, দুঃখ দিতে চায় না। তার জন্য এমনিতেই মানুষটার জীবন এলোমেলো হয়েছে। জাহানারা কাতর স্বরে বললেন, নীলা মা, আমার কথা শোন, আজ বাসায় চল মা। নীলা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কেন এই কথাটা বারবার বলো? তুমি জানো আমার উত্তর কি হবে, তবু কেন বলো? জাহানারা অনুরোধের সুরে বললেন, অন্তত আজ চল, কাল আবার চলে আসিস। আজকের দিনটা না হয় সবাই মিলে। জাহানারা কথা শেষ করতে পারলেন না। নীলা ম্লান হেসে বলল, আজ কি? আজ কি এমন বিশেষ দিন যে বাসায় যেতে হবে? আজ আমার জন্মদিন, তাই তো? জন্মদিন বলে বাসায় যেতে হবে। বাসায় গেলে কি হবে? জাহানারা কোনো কথা বলতে পারলেন না। সে চুপচাপ বসে রইল। নীলা আবার বলল, আমি এখন ভালো আছি না, ব্যথা উঠলে সঙ্গে সঙ্গে চিকিৎসা পাচ্ছি। এখানে থাকলে আমার কষ্ট কম। নীলা একটু থেমে আবার বলল, বাসায় গিয়ে তোমার ভেজা চোখ দেখতে ভালো লাগে না। তাছাড়া তুমি তো প্রতিদিন আসো, একবার করে আমাকে দেখে যাও, আমার সঙ্গে গল্প করো, আমার ভালো লাগে। এছাড়া আমি এখানে ভালো আছি না। আমাকে নিয়ে এত চিন্তা করো না। নিয়তির ওপর কারো হাত নেই। আমি সব মেনে নিয়েছি, তোমরাও মেনে নাও। জাহানারা ভেজা চোখে প্রশ্ন করলেন, চাইলেই কি মেনে নেওয়া যায়? তুই কি সত্যিই মেনে নিতে পারছিস? নীলা আর্দ্র গলায় বলল, তোমরা মেনে নিতে পারলে আমিও সহজে মেনে নিতে পারতাম। কিন্তু এই যে তুমি কাঁদছ, আমার খারাপ লাগে। তুমি বোঝো না, তুমি জানো, তবু এভাবে সারাক্ষণ কাঁদো। আমার যতটা না কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় তোমাদের কান্না দেখলে। এবার চোখ মোছো প্লিজ। নীলা কথা শেষ করে তার মায়ের দিকে এগিয়ে এসে জাহানারার চোখ মুছে দিয়ে তাকে বুকের মধ্যে জড়িয়ে নিল।